আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনটি সকল। কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তোমাদের যে খনিজ সম্পদ এবং জীবাশ্ম অর্থাৎ জৈব যৌগ যেই চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের ধারাবাহিকভাবে শুরু থেকে আমরা একটা পর্যায় পর্যন্ত চলে আসছি। আজকে আমরা হয়তো 5 নম্বর লেকচারে আছি। তো এই লেকচারটাতে আমরা আলোচনা করব অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম বা অ্যালকিন অ্যালকাইন এগুলো কি সেটা আমরা আজকে জানবো। চলো শুরু করা যাক। এর আগে কিন্তু আমরা অ্যালকেন, তারপরে হচ্ছে তোমার নামকরণ, তারপরে বিভিন্ন রকম বিক্রিয়া এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো দেখো, প্রথমত আমরা যদি আলোচনা করতে যাই যে অ্যালকিন কি। অ্যালকিন কি? অ্যালকিন হলো যৌগে যেই জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তার মানে যেই জৈব যৌগে দেখো কার্বন ডাবল বন্ড কার্বন থাকে। তাহলে এরকম যৌগের উদাহরণ কি দেখো তো। আমরা এই যে গত ক্লাসগুলোতে বা বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা এগুলো নামকরণ শিখেছি। দেখো এখানে 2টা কার্বন আছে এবং ডাবল বন্ড আছে, সো এটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে ইথিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইথিন। তারপর ধরো যদি আমার CH3CH দেন হচ্ছে কি CH2, তাহলে আমার এই যে এটার নাম হয়ে গেছিল তখন কি বলতো? প্রোপিন। এগুলো নামকরণ আমি করিয়েছি তোমাদেরকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালকিনের এগুলো হচ্ছে সদস্য। তাহলে আমাদের অ্যালকিনের কি আছে বলতো? অ্যালকিনের সাধারণ সংকেত অবশ্যই থাকবে, তাই না? অ্যালকিনের কি থাকবে? সাধারণ সংকেত থাকবে। দেখো তাহলে সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত হলো CnH2n-2। খেয়াল করে দেখো, এইখানে কার্বন সংখ্যা যদি 2 নাও তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হওয়া উচিত বলো তো? তাহলে 2 দুগুণী, আচ্ছা CnH2n, তোমাদের সাধারণ সংকেতটা কত আসলে অ্যালকিনের? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। সেটাই আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। দেখো CnH2n। তাহলে এখন দেখো কার্বন সংখ্যা যদি এখানে 2 হয় তাহলে H2n হবে কত? H4। দেখো এটাই কিন্তু আমাদের সেই এই যে ইথিনটা, তাই না? তাহলে এইভাবে করে আমরা বিগত ক্লাসগুলোতে অ্যালকিন শিখেছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বলো কি? অ্যালকিনের অ্যালকিনের প্রস্তুতি। তো এই অ্যালকিনের প্রস্তুতি আমরা কতভাবে করতে পারি? অ্যালকিনের প্রস্তুতি আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে ইথাইল ক্লোরাইড হতে, এক হচ্ছে কি? এক হচ্ছে ইথাইল ক্লোরাইড হতে, ইথাইল ক্লোরাইড হতে, আর দুই হচ্ছে ইথানল থেকে। তাহলে এক হচ্ছে কি? ইথাইল ক্লোরাইড থেকে, দুই হচ্ছে ইথানল থেকে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো অ্যালকিন যেটা আছে না, অ্যালকিনটা কি করে বলো তো? অ্যালকিন নিম্ন শ্রেণীর যে অ্যালকিন গুলো আছে অর্থাৎ কার্বন সংখ্যা কম যাদেরকে, তাদেরকে আমরা নিম্ন স্তরের অ্যালকিন বলছি। তাহলে সেগুলো কি কি আছে? ইথিন আছে, প্রোপিন আছে। এগুলো কি করে? ব্রোমিন, ক্লোরিন এই জাতীয় হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, বুঝছো? তাহলে এই যে যে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এই কারণে অ্যালকিনকে অলিফিনও বলা হয়। কি বলা হয়? অ্যালকিনকে অলিফিনও বলা হয়। তাহলে অনেক সময় তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে অলিফিন কি, তাই না? তাহলে অলিফিন একটা অ্যালকিন। কি কারণে করে? এই অ্যালকিনের যেই কার্বন সংখ্যা কম যুক্ত সদস্যগুলো আছে, এই সদস্যগুলো কি করে? হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ ব্রোমিন, ক্লোরিন এগুলোর সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, যার কারণে একে বলা হচ্ছে অলিফিন। তাহলে আমরা চলো প্রস্তুতিতে চলে যাই। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে যেহেতু প্রস্তুতিটা আমরা করব, তাহলে তাহলে ইথাইল ক্লোরাইড থেকে দেখো, আমরা যদি একটা ইথাইল ক্লোরাইড নেই, ইথাইল ক্লোরাইড বুঝছো তো? ইথাইল ক্লোরাইড হলো ইথেনের সাথে ক্লোরিন যুক্ত, তাই না? তার মানে CH3CH2Cl, তাই না? দেখো এই যে 2টা কার্বন আর এটা হলো ইথাইল ক্লোরাইড।
তাহলে এই ইথাইল ক্লোরাইডের সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণটা দিব, অর্থাৎ অ্যাকুয়াস সলিউশনটা দিব না, অ্যালকোহলীয় দ্রবণটা দিব। আমি তোমাদেরকে যখন ওই যে 8টি যুগান্তকারী বিক্রিয়া যে ভিডিওটি আমার রয়েছে প্লেলিস্টে জৈব যৌগের, ওই প্লেলিস্টে দেখবা তোমরা যে অ্যালকোহলীয় দ্রবণ দিলে একরকম ঘটনা ঘটছে, ইথিন উৎপন্ন হচ্ছে, আর যদি তোমার অ্যাকুয়াস সলিউশন দেওয়া হয় তখন অন্যরকম ঘটনা ঘটছে। দেখো অ্যাকুয়াস সলিউশন দিলে তখন এই যে OH-টা এখানে চলে আসে, ঠিক আছে, আর সোডিয়ামের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে। বাট অ্যালকোহলিক সলিউশনটা যখন দেওয়া হয় তখন দেখো এই ক্লোরিনটা চলে যায়, ক্লোরিনটা এখান থেকে চলে গিয়ে দেখো তাহলে একটা বন্ড ভেঙে গিয়ে এই বন্ডটা যদি এইখানে আসে, তার মানে দেখো কি হচ্ছে, CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে, প্লাস কি উৎপন্ন হচ্ছে বলো তো, আমার একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তাই না? প্রথমত আমার দেখো এখান থেকে থাকছে সোডিয়াম আর এই ক্লোরিনটা, তাহলে দেখো সোডিয়াম আর ক্লোরিন। এবার দেখো আমার এখানের OH আর এখানে হাইড্রোজেন রয়েছে, তাই না? তাহলে হাইড্রোজেন দেখো কয়টা হয়, পানি হয়। আচ্ছা, তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা আমরা বুঝতে পারলাম। দেখো ইথাইল ক্লোরাইড থেকে কি হইলো, ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন অ্যাড করলাম, এটা অ্যাড করার ফলে আমার এই যে ইথিন উৎপন্ন হলো এবং আমার সাথে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হলো, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা দেখবো ইথানল থেকে, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো কি থেকে প্রস্তুত করব, ইথানল থেকে প্রস্তুত করব। তাহলে ইথানল যদি একটা লিখি, দেখো তো ইথানল কিভাবে লিখবো, CH3CH2OH, কারণ দেখো 2 কার্বন বিশিষ্ট OH থাকলে নল যুক্ত হয়, তার মানে কি এটা ইথানল। এখন এই ইথানলের মধ্যে আমি যদি দেই হচ্ছে কি বলতো, সালফিউরিক অ্যাসিড। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড হলো একটা পানি খেকো অ্যাসিড। কি খেকো অ্যাসিড? পানি খেকো অ্যাসিড, মানে এটা পানিকে খেয়ে ফেলে। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই যে যে পানির এই যে OH অর্থাৎ হাইড্রোক্সিল মূলক, এটা দিয়েই তো পানি উৎপন্ন হবে, তাই না? তো এইটাকে কি করবে, ও খেয়ে ফেলবে। তাহলে খেয়ে ফেললে তো সেম ঘটনা ঘটতেছে আমার আগের মতোই। তো এইখানে দেখো CH2 বন্ড CH2 হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে দেখো আমার কি থেকে কি হয়ে গেল, ইথানল থেকে ইথিন হয়ে গেল। সম্পর্ক চোখের পলকে বদলে গেল, তাই না? আচ্ছা, এবার খালি ইথিন কি হবে বলো তো, এইখান থেকে OH আমি পাচ্ছি, এইখান থেকে আমি হাইড্রোজেন নিতে পারবো না, তো হাইড্রোজেন যদি নেই তখন আমার এখানে পানি উৎপন্ন হবে। তোমরা একটু নোট করবা ক্লাসটা করার সময়, আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো আমি কি এখন রাসায়নিক ধর্মে চলে যেতে পারি? অ্যালকিন কিন্তু এভাবেই প্রস্তুত করতে হবে। তো এই প্রস্তুতিটা আমরা বুঝতে পেরেছি। সো আমরা এখন চলে যাব অ্যালকিনের রাসায়নিক ধর্মে। অ্যালকিনের রাসায়নিক ধর্ম আছে হচ্ছে কয়টা বলো তো? অ্যালকিনের রাসায়নিক ধর্ম আছে অনেকগুলো, তোমাদের বইয়ে 4-5টার মতো রাসায়নিক ধর্ম দেওয়া আছে। তো আমি মূলত এতটুকু মুছে ফেলবো, মুছে তারপরে আমি লিখবো। তাহলে মুছলাম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম কি জানো? ওই যে হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দেখো কি করা যায়। অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনের ধর্ম। হুম, তো প্রথম ধর্মটা আমাদের আছে হচ্ছে কি বলতো, প্রথম আছে হাইড্রোজেন সংযোজন। প্রথম আছে কি, হাইড্রোজেন সংযোজন। তাহলে এটা যেহেতু অ্যালকিনের ধর্ম, সো আমার একটা অ্যালকিন নাও যে কোনো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন নিলে কি হয় বলতো, এক অণু হাইড্রোজেন নিলে একটা বন্ড ভেঙে যায়। তাহলে একটা বন্ড ভেঙে গেলে আমার এটা কি হয়ে যাবে বলতো, CH3 বন্ড CH3 হয়ে যাবে। এটা কি তোমাদেরকে বুঝাই দিতে হবে? দেখো আমার এখানে দিতে হয় কি বলতো, নিকেল আর 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দেখো এখানে যদি একটা বন্ড ভেঙে যায় তাহলে কার্বনের হাত একটা খালি হয়ে যায় না? দেখো কার্বনের এখানে, দেখো কার্বনের এখানে এখানে ছিল হচ্ছে 2টা বন্ড, আর এখানে ধরো আছে হচ্ছে 2টা এইচ, এই তো CH2 ডাবল বন্ড। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে আমার 1 মোল হাইড্রোজেন আমি যদি অ্যাড করি,
1 মোল হাইড্রোজেন অ্যাড করার কারণে আমার একটা বন্ড ভেঙে যাবে। তাহলে একটা বন্ড যদি ভেঙে যায় এখান থেকে, তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল না? সো আমার কিন্তু ওকে একটা হাইড্রোজেন দিতে হচ্ছে। সেম ভাবে এই কার্বনের ক্ষেত্রেও হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তোমরা কি বুঝতে পেরেছো? সো এইভাবে করে আমাদের কি হয় বলতো, এটা হলো ইথিন। তাহলে এই যে ইথিন, এটা থেকে আমার তৈরি হয়ে যায় ইথেন। বুঝলাম? আচ্ছা, হাইড্রোজেন সংযোজনের পরে আমাদের রাসায়নিক ধর্মের মধ্যে রয়েছে হচ্ছে পানি সংযোজন। বিষয়টা খুবই সহজ। দেখো, পানি সংযোজন। তাহলে পানি সংযোজন কিভাবে হবে? তাহলে যে কোনো একটা অ্যালকিন নাও, আমরা এই যে কম কার্বন বিশিষ্ট অ্যালকিনই নেই, আস্তে আস্তে আমরা হচ্ছে কিসের মধ্যে যাব, বেশি কার্বন বিশিষ্ট অ্যালকিনে যাব। তাহলে এই যে CH2 ডাবল বন্ড CH2, এটা নিলাম হচ্ছে কি একটা ইথিন। ইথিনের সাথে আমি বলছি পানি সংযোজন, সো আমি এখানে পানি অ্যাড করব, H2O। এবং এইখানে দেখো আমার প্রভাবক দেওয়া লাগবে। প্রভাবক হচ্ছে আমাদের উচ্চ তাপ, চাপ এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড কি তোমরা জানো? দেখো, ফসফরিক অ্যাসিড হলো H3PO4। তাহলে আমার এখানে আমি প্রভাবক দিব কি? প্রভাবক দিব হচ্ছে উচ্চ চাপ, তাপ অ্যান্ড ফসফরিক অ্যাসিড H3PO4। এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে এটার নাম কি। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন দেখো কি ঘটনা ঘটতেছে। এই পানিকে আমি আবার কিভাবে ভেঙে লিখতে পারি বলতো? পানিকে ভেঙে লিখতে পারি H আর OH, তাই না? এখন দেখো, এই যে যে OH টা আছে, এই OH টা যদি এখানে এসে যুক্ত হতে চায়, তাহলে ওর একটা বন্ড ভাঙা লাগবে। দেখো, এই OH টা যদি এখানে এসে যুক্ত হতে চায়, তাহলে এই একটা বন্ড ভাঙা লাগবে। ঠিক আছে? দেখো, তাহলে বন্ড যদি ভেঙে যায়, এখানে কার্বন হয়ে যাবে 3টা, তাহলে হয়ে যাবে CH3CH2OH। তাহলে আমার কি উৎপন্ন হলো বলতো? উৎপন্ন হলো ইথানল। উৎপন্ন হলো কি? ইথানল। তাহলে আমরা বুঝতে পারলাম। দেখো, তোমাদের এখানে একটা কোশ্চেন দেখো, রূপান্তর, পারস্পরিক রূপান্তর, ইথেন ও ইথানল এর মধ্যে পারস্পরিক রূপান্তর কি? পারস্পরিক রূপান্তর করো। হ্যাঁ, ইথেন এবং ইথানলের মধ্যে পারস্পরিক রূপান্তর করো। কজ আমরা এই যে ইথেন যে ছিল, সরি ইথেন না, ইথিন। আচ্ছা দেখো, এই যে ইথিনটা থেকে আমি ইথানল বানাইতে পারলাম। আবার কি ছিল বলতো? ইথানল থেকে আমি সালফিউরিক অ্যাসিড, পানি খেকো অ্যাসিডটা অ্যাড করে আমি কি উৎপন্ন করছিলাম? ইথিন উৎপন্ন করছিলাম না? আচ্ছা, অ্যালকিনের রাসায়নিক প্রস্তুতি ছিল ইথিনটা উৎপন্ন করা। আচ্ছা, এখন দেখো, আমরা এই যে যে ইথানলটা পাই না, এটাকে কি করা হয় জানো? এটাকে তোমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, পরিবেশ বান্ধব জ্বালানি। হ্যাঁ, আর পেট্রোলিয়াম যে আছে, তো ওই পেট্রোলিয়ামে দ্রাবক হিসেবে এই ইথানলটা ব্যবহার করা হয়। তাহলে এখন তোমাদেরকে দেখো, রাসায়নিক ধর্ম আরো 2টা আছে, বুঝছো? তো ওই 2টা আমি তোমাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে শেখাবো। প্রশ্নটা দেখো, প্রশ্নটা হলো কি? প্রশ্নটা হলো আহ প্রশ্নটা হলো ইথিন, অ্যালকিন, অ্যালকিনের অসম্পৃক্ততা অসম্পৃক্ততা পরীক্ষা করো। পরীক্ষা করো। তোমরা যদি আমাকে এটাকে স্টার্ট দিতে বলো। আহা, স্মার্ট বোর্ড নাই দেখে আজকে এত স্ট্রাগল করতেছি। দেখো, তাহলে এটা 3 স্টার, 5 স্টার, 7 স্টার যাই হোক হবে আর কি, এটা পরীক্ষায় আসবে। তো এর মধ্যে প্রথম অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষার মধ্যে প্রথম যেটা আমার থাকতেছে সেটা হলো, দেখো, 1 নাম্বার হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা? ব্রোমিন দ্রবণ
পরীক্ষা। 2 নাম্বার হলো আহ 2 নাম্বার হলো ওই যে ইথিলিন গ্লাইকলটা যে উৎপন্ন হবে তোমাদের, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দ্বারা জারণ। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, তাহলে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বা এখানে কি হচ্ছে জায়মান, বুঝাচ্ছি এগুলো কি জিনিস, জায়মান অক্সিজেন দিয়ে জারণ। হ্যাঁ, তাহলে আমাদের এই দুই ধরনের হচ্ছে কি আছে, দুই ধরনের রিয়াকশন আছে। তাহলে দেখো ব্রোমিন দ্রবণ দিয়ে আমাদের পরীক্ষাটা আমরা করে ফেলি। দেখো, তো ফার্স্টে আমরা কি করছি, ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা। এটাও কিন্তু একটা অ্যালকিনের রাসায়নিক ধর্ম। তাহলে ইথিনের মধ্যে আমরা কি অ্যাড করছি, দেখো ইথিনের মধ্যে আমরা ব্রোমিনের দ্রবণ অ্যাড করব। ব্রোমিনের দ্রবণটা বেসিক্যালি কি হবে বলতো, লাল বর্ণের থাকে। তো এই লাল বর্ণের যে ব্রোমিন দ্রবণটা আছে, আমি যখনই এটাকে ইথিনের সাথে রিয়াকশন করাবো, তখনই ইথিনের সাথে রিয়াকশন করালে ব্রোমিনের এই লাল বর্ণের দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে, একটা যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, তো এই যৌগটা কি, এই যৌগটা হলো ইথেন 1,2 ডাইব্রোমো বা 1,2 ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, তাহলে এই যৌগটা উৎপন্ন যখন করবে, তখন আমরা দেখতে পাবো ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেছে, আর যার কারণে আমরা বলতে পারবো যে ইথিন একটা অসম্পৃক্ত যৌগ। কারণ অ্যালকিনের বাকি যে সদস্যগুলো আছে সেগুলো এরকম, বা যে অসম্পৃক্ত যৌগগুলো আছে, আমরা তো জানি যে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে সেটা হচ্ছে কি অসম্পৃক্ত যৌগগুলো। তাহলে এই অসম্পৃক্ত যৌগগুলো এই ধরনের পরীক্ষায় এই ধরনের রেজাল্ট প্রকাশ করে। তাহলে দেখো ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, আমি যদি ইথিন নেই CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটার সাথে আমি কি করব, আমি অ্যাড করব হচ্ছে কি বলতো, অ্যাড করব ব্রোমিন দ্রবণ বা ব্রোমিন Br2। তাহলে ইথিনের সাথে আমি অ্যাড করছি ব্রোমিন। ব্রোমিন অ্যাড করে আমি একটা প্রভাবক দিব। প্রভাবকটা কি তোমরা জানো? প্রভাবক হচ্ছে এখানে CCl4, তোমাদের বইয়ে হয়তো দেওয়া নাই, তো আমরা এখানে দিব CCl4। দেখো কি হচ্ছে এখন, CH3 তোমাদের বইয়ে নাই, সো এক্সট্রা ইনফরমেশন তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। দেখো CH এখন কি হচ্ছে, দেখো এই দুইটা ব্রোমিন না, দেখো এটা কিন্তু Br বন্ড Br, ব্রোমিন বন্ড ব্রোমিন। সো এইটা কি হচ্ছে, এই একটা ব্রোমিন এখানে এসে অ্যাড হবে, এখানে অ্যাড হবে, তাহলে এই বন্ধনটা ভাঙা লাগবে, কারণ কার্বনের হাত মানে যদি না ভাঙে তাহলে তো আসলে হবে না, তাই না? তাহলে CH, দেখো CH2 এখানে একটা ব্রোমিন অ্যাড করব, দেখো এখানে কি হচ্ছে CH2 এখানে একটা ব্রোমিন অ্যাড করব। তাহলে এই লেখাটাকে আবার এইভাবেও লেখা যায় যে CH2Br বন্ড CH2Br। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, এটা বেসিক্যালি একটা ইথেন অ্যালকেন, তাই না? দেখো সিঙ্গেল বন্ড আছে। সো এটা যদি একটা অ্যালকেন হয়, তাহলে এটা কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, তাহলে এটার নাম হচ্ছে কি বলতো, ইথেন। ইথেন 1,2 ইথেন 1,2 ডাইব্রোমো ইথেন 1,2 বলা যায়, বুঝছো? এখানে লিখতে পারো, দেখো ডাই ব্রোমো ইথেন 1,2, অথবা এটাকে তুমি লিখতে পারো হচ্ছে ডাই ব্রোমো ইথেন। ঠিক আছে, ডাই ব্রোমো ইথেন। তাহলে এই দেখো, এই যে এখানে কি হলো বলো তো, এই যে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল, তাহলে ব্রোমিনের লাল বর্ণ কি হয় এই বিক্রিয়ায়, ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যায়। তাহলে ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে আমার কি করে বলতো, অসম্পৃক্ততা পরীক্ষায় রেজাল্ট দেয় আর কি। আচ্ছা, তারপরে আমি কি করব, তারপরে হলো আমাদের যেটা আছে সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেন দিয়ে জারণ। ঠিক আছে, তো আমাদের পরবর্তী পরীক্ষাটা হলো কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেন দিয়ে জারণ ইথিনকে, তাই না? তাহলে দেখো আমরা 2 নাম্বারটা যদি করি, তাহলে 2 নাম্বারটা হলো কি, পটাশিয়াম KMnO4 বা কি জায়মান
অক্সিজেন জারণ, তাই না? যেমন অক্সিজেন দিয়ে জারণ। তাহলে এটা কিভাবে করব আমরা খেয়াল করো। আমাদের একটা ইথেন নিতে হবে, বুঝছো? ইথিন নিতে হবে। এই ইথিনটাকে আমি কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার জানো তোমরা? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে গোলাপি। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা দ্রবণ যদি আমি নেই, সেটা হবে আমার গোলাপি বর্ণের দ্রবণ। কি বর্ণের দ্রবণ হবে? গোলাপি বর্ণের দ্রবণ। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণের মধ্যে আমি যদি ইথিনকে ডুবাই বা ইথিনের সাথে রিয়াকশন করাই, এবং এর সাথে যদি আমি কি দেই, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, তখন আমার কি উৎপন্ন হবে? ইথিলিন গ্লাইকল উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা করার পরে ইথিলিন গ্লাইকলটা উৎপন্ন করার পরে আমরা দেখতে পাবো যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা যে আমরা যুক্ত করেছিলাম, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা বর্ণহীন হয়ে যাচ্ছে। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি কালারটা আর গোলাপি থাকছে না, এটা বর্ণহীন হয়ে যাচ্ছে। সো এই বিক্রিয়ায় আমরা বলতে পারি যে এখানে যেহেতু গোলাপি বর্ণের বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে, সেহেতু এখানে কি বলতো, এই যৌগটা অসম্পৃক্ত একটা যৌগ। এই পরীক্ষায় এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষায় তো আসবেই। আর বেসিক্যালি এই ক্লাসগুলো তো হচ্ছে 27-28-এর জন্য। তো তোমরা যারা দেখতেছো, বুঝছো, তোমাদের কিন্তু সবার পরীক্ষায় এগুলো একটা না একটা সময় থাকবেই। সো প্লিজ বি কেয়ারফুল। আমরা কি করব, ইথিনকে আমরা কিসের মধ্যে ডুবাবো? দেখো পানি, ইথিন, এই যে ইথিন CH2 ডাবল বন্ড CH2, এই ইথিনের সাথে আমি অ্যাড করব হচ্ছে পানি। পানির সাথে জার্মান অক্সিজেন তো তোমরা অনেকেই যারা বিশেষ করে 27-28-এর আছো, ওরা জানো না, 26-এর ওরা খুব ভালো মতো জানে যে হোয়াট ইজ জার্মান অক্সিজেন। এই যে এটা হলো জার্মান অক্সিজেন। তাহলে এই জার্মান অক্সিজেন আমি যদি এখানে অ্যাড করি, আমি এখানে কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিব বলেছিলাম, আর দিব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এটা দিলে আমার কি উৎপন্ন হবে জানো? CH2, এই দেখো এখান থেকে OH অ্যাড হয়ে যাবে দুই জায়গায়, OH, CH2OH। এটাকে আমরা ওই যে ওইভাবেও লিখতে পারি, CH2OH, CH2OH। দেখো, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে কি বলতো, দুইটা OH যদি থাকে, নামকরণে আমি বলেছিলাম যে অল যুক্ত হয়, তাই না? এবং এখানে কার্বন সংখ্যা হচ্ছে দেখো 1, 2। তাহলে এটা কি বলতো? ইথেন 1, 2 ডাইঅল। বা এটা বাণিজ্যিকভাবে ইথিলিন গ্লাইকল নামে পরিচিত। কি নামে পরিচিত? ইথিলিন গ্লাইকল নামে পরিচিত। তাহলে দেখো আমার ইথিলিন গ্লাইকল উৎপন্ন করলো, এবং আমার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সরি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যেই দ্রবণটা দেখো KMNO4, সরি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে বেসিক্যালি কি কালারের থাকে? গোলাপি কালারের থাকে। কি কালারের থাকে? গোলাপি। তাহলে এই গোলাপি কালারটা কি হয় বলতো? KMNO4 এর গোলাপি বর্ণহীন হয়। তাহলে বুঝতে পারলা? আচ্ছা, এখন আমি একটা রিয়াকশন করাবো, এটা 26দের সিলেবাসে নাই। 26দের হচ্ছে শর্ট সিলেবাস তো। সো 27 এবং 28 যারা তোমরা আছো, তোমাদের কিন্তু এটা দরকার হবে। তো তোমাদের জন্য আমি এখন ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটা করাবো। তো দেখো, ইথিনের পলিমারকরণ, এই পলিমারকরণ টপিকটা তোমাদের 26-এর পরীক্ষায় নাই, ঠিক আছে? তো 27-28 যারা এই ভিডিওটা দেখবা, তোমাদের জন্য বেসিক্যালি এটা করাচ্ছি। ইথিনের পলিমারকরণ, দেখো কিভাবে ইথিনের পলিমারকরণ করতে হয়। তো ইথিনকে যখন, বুঝছো, সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে রাখা হবে, এবং সাথে সাথে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রোভাইড করা হবে। অর্থাৎ ইথিনকে যখন সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে
1000 বায়ুমণ্ডলীয় চাপে বা 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মধ্যে দিয়ে ওকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রোভাইড করা হবে, তখন ইথিনটা পলিথিন উৎপন্ন হবে। দেখো ইথিনের আমরা একটা মনোমার লিখি, তাহলে ইথিনের দেখো এই যে এন, এই যে CH2 ডাবল বন্ড CH2, দেখো এখানে এন এর নাম্বার ধরে নিলাম হচ্ছে 1 বা এন সংখ্যক, জানি না, আমরা বললাম এটা একটা ইথিনের পলিমার, ঠিক আছে। তো এইটাকে আমরা কিসের মধ্যে রাখবো বলতো? এটাকে আমরা রাখবো হচ্ছে, একটু আগে আমি যেই কথাটা বললাম, যে 1000 বায়ুমণ্ডলীয় চাপ, কি রাখবো? 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস এবং সামান্য সামান্য পরিমাণ অক্সিজেন। এটা যখন আমি ইথিনের সাথে যখন এগুলো প্রোভাইড করব, তখন দেখো আমার কি হচ্ছে, CH2, এই দেখো একটা শিকল ক্রিয়েট হয়ে গেল। তার মানে কি? অসংখ্য শিকল, তাই না? এটা একটা পলি শিকল, মানে অনেকগুলো CH2 এরকম একটা শিকল ক্রিয়েট হবে। তাহলে এইটাকে আমরা তখন বলবো হচ্ছে কি? এটাকে আমরা তখন বলবো হচ্ছে পলিমার বা পলিথিন। দেখো দেখো এই যে এটা এন সংখ্যক, তার মানে এরকম একটা 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 এরকম করতে করতে অনেক বড় একটা শিকল হবে, এইটাকে আমরা বলবো হচ্ছে পলিথিন। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল আমাদের ইথিন নিয়ে যাবতীয় আলোচনা।